বৃত্তের ব্যাস থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করার একটা দারুণ ক্লাস আমরা এখন দেখব এবং সেক্ষেত্রে তোমাদেরকে একটা বৃত্ত দেখাই এবং এই বৃত্তের মধ্যখান দিয়ে বা বৃত্তের কেন্দ্র দিয়ে বৃত্তের ব্যাসটা গমন করেছে। তো তুমি ধরে নাও বৃত্তের ব্যাসের একটা প্রান্ত হচ্ছে এ, আরেকটা প্রান্ত হচ্ছে আমাদের বি। এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1, y1 এবং বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটাকে আমি ধরে নিলাম x2, y2। তাহলে বৃত্তের ব্যাসের দুইটা বিন্দু আমরা দেখলাম এবং এরা যেহেতু ও বিন্দু বা মূল বিন্দু দিয়ে যায় তাহলে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কি ও, এবং এই কেন্দ্রের যেই স্থানাঙ্ক সেটা আমরা h, কে ধরতে পারি, কেননা বিভিন্ন বইতে h, কে ধরা হয়েছে। এবং আমরা এখানে একটা এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে বৃত্তের যে ব্যাসের দুইটা বিন্দু আছে এ আর বি, এই বিন্দু থেকে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুতে আমরা রেখা টানবো। তো আমি ধরে নিলাম বৃত্তের উপর পি বিন্দুতে আমরা এ থেকে এবং বি থেকে রেখা টেনেছি এবং পি বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম x, y, কেননা পি বিন্দু হচ্ছে বৃত্তের উপর একটা মুভিং পয়েন্ট বা সঞ্চারণশীল বিন্দু, যেটার সঞ্চারপথ বা লোকাস এই বৃত্ত হিসেবে কাজ করে। তো তাই যদি হয়ে থাকে সবসময় মনে রাখবে বৃত্তের ব্যাস থেকে বা বৃত্তের ব্যাসের যে প্রান্তবিন্দু আছে এ আর বি, এখান থেকে আমি বৃত্তের উপর যে কোনো একটা দূরত্বে জাস্ট রেখা টানি না কেন তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে আমি বলতে পারি এ থেকে শুরু করে পি এবং বি থেকে শুরু করে পি, এই দুটো রেখার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটা মাস্ট 90 ডিগ্রি হবে। এখন মজার বিষয় হচ্ছে তুমি যদি অন্য একটা বিন্দু নিতে, ধরো তুমি যদি পি বিন্দুটাকে এখানে নিতে, অথবা কথার কথা তুমি যদি এখানে নিতে পি বিন্দুটাকে, ধরো পি হচ্ছে এখানে x, y, তারপরও তুমি যদি পি থেকে এ পর্যন্ত একটা রেখা টানো এবং পি থেকে যদি বি পর্যন্ত একটা রেখা টানো, তাহলে এই দুটো রেখার মধ্যবর্তী কোণ অবশ্যই তখন 90 ডিগ্রি হবে। তার মানে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তুমি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু থেকে যদি ব্যাসের দুই প্রান্তর মধ্যে একটা রেখা টানো, মানে দুটো রেখারও যদি টানো, তাহলে তাদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। তো এখন এই দুটো রেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়া মানে কি? মানে হচ্ছে এ থেকে শুরু করে পি এবং বি থেকে শুরু করে পি, এই দুটো রেখা পরস্পর লম্বভাবে আছে, কেননা এপির উপর এখন বিপি লম্বভাবে আছে, অথবা বিপরীতভাবে বলতে গেলে বিপি এর উপর এপি রেখাটা লম্বভাবে আছে। এখন লম্বভাবে থাকলে আমাদের কি দরকার এটা বের করা। তো দরকারটা হচ্ছে এরকম যে এ থেকে শুরু করে পি এতটুকু রেখার আমি ধরলাম ঢালের মান হচ্ছে এম অফ এপি, আবার বি থেকে শুরু করে পি এতটুকু রেখার জন্য ঢালের মান ধরলাম আমরা এম অফ বিপি। তো তুমি তো জানো যে দুটো রেখা যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে তাদের ঢালের গুণফলটা হয় -1। দ্যাট মিনস আমাদের এখানে এপি রেখার ঢাল গুণন বিপি রেখার ঢাল ইজ ইকুয়াল টু -1। তার মানে এখান থেকে আমরা একটা কন্ডিশন পেলাম। এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমরা দেখি বৃত্তের সমীকরণ বের করা যায় কিনা। তাহলে দেখো আমরা প্রথমে ঢালের মানগুলো বের করে ফেলি। এম অফ এপি মানে হচ্ছে কি এপি রেখার ঢাল, আর ঢাল বের করার একটা সূত্র হচ্ছে কি উপরে বসে কোটিদ্বয়ের বিয়োগফল, নিচে বসে ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে এ থেকে পি এটার ঢাল যদি আমি বের করতে চাই তাহলে উপরে বসাবো আমি এ পি এই দুটো বিন্দুর কোটিগুলোর বিয়োগফল। তো আমি দেখতে পাচ্ছি এ থেকে শুরু করে পি এদের কোটিদ্বয়ের বিয়োগফল কি হবে, পি এর কোটি হচ্ছে ওয়াই মাইনাস এ এর কোটি হচ্ছে আমাদের y1 ডিভাইড বাই ভুজদ্বয়ের বিয়োগফল। এখানে পি এর ভুজ হচ্ছে এক্স এবং এ এর ভুজ হচ্ছে কি আমাদের x1, তাই না? তো এটা আমরা এখানে লিখলাম, তারপর গুণ দিব। তারপরে কার ঢাল লিখবো আমরা এখানে লিখবো বিপি রেখার ঢাল। তাহলে বিপি রেখার ঢাল যদি তোমরা লিখতে চাও কিভাবে লিখবে, প্রথম বিন্দুটা কি আছে বি, তারপর হচ্ছে পি, তার মানে পি থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। তাহলে কোটিদ্বয়ের বিয়োগফল কি হবে, আমাদের পি বিন্দুর কোটি দ্যাট মিনস ওয়াই মাইনাস হচ্ছে বি বিন্দুর কোটি দ্যাট মিনস y2 ডিভাইড বাই পি বিন্দুর বুঝ দ্যাট মিনস এক্স মাইনাস হচ্ছে আমাদের পি বিন্দুর যে বুঝটা আছে সেটা দ্যাট মিনস x1। তো x1 না, এটা হচ্ছে x2 হবে। তো এটা করার পর আমরা এটার মান কত পাবো, অবশ্যই -1 পাবো। এবার হচ্ছে আসল খেলা, আমরা আর গুণ করি, দ্যাট মিনস আমাদের এই প্রান্তে থাকবে হচ্ছে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, এই অংশটা থাকবে। আর অপর প্রান্তে থাকবে হচ্ছে আমাদের মাইনাস, দ্যাট মিনস -1-এর সাথে আমাদের সব কিছু যেহেতু গুণ তার মানে মাইনাস থাকবে। তাহলে মাইনাস এক্স মাইনাস x1 এবং গুণ আকারে থাকবে এক্স মাইনাস x2। তাহলে আমি সবগুলোকে যদি একপাশে নিয়ে আসি তাহলে আমি পাচ্ছি এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 ইজ মানে প্লাস হবে এখানে, তারপর y মাইনাস y1 ইন্টু হচ্ছে y মাইনাস y2। তো এই টোটাল জিনিসটা কিন্তু এখানে গুণাকারে থাকবে এবং এটার মান 0 হয়ে যাবে যদি তুমি সবগুলো পয়েন্ট একপাশে নিয়ে আসো বা সবগুলো প্যারামিটার যদি একপাশে নিয়ে আসো। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাসের যদি দুইটা স্থানাঙ্ক থাকে x1 y1 এবং x2 y2 এবং বৃত্তের উপর যদি যে কোনো একটা বিন্দু থাকে পি, তাহলে এই তিনটা জিনিসকে ইউজ করি কিন্তু আমরা বৃত্তের এরকম একটা সমীকরণ বের করতে পারি। তাহলে এই সমীকরণটা হচ্ছে কি বৃত্তের ব্যাস থেকে বৃত্তের সমীকরণ নির্ণয়ের সিস্টেম। আবার দেখো তো আমাদের এখানে বৃত্তের যে কেন্দ্র বা সেন্টার সেটা কোথায় ছিল, সেটা অবশ্যই এ বি
এই রেখার মধ্যবর্তী বিন্দু, তাই না? তার মানে আমি যদি কেন্দ্র বা ওকে বের করতে চাই, তাহলে কেন্দ্র বা ওর স্থানাঙ্ক হচ্ছে এইচ কমাকে, যেটা আমরা জানি না, এটা বের করবো একদম সিম্পল ওয়েতে। দ্যাট মিনস আমরা এ আর বি বিন্দুর মধ্যবিন্দু বের করব। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র কী ছিল? আমাদের সূত্র ছিল বুজদ্বয়ের যোগফল ভাগ 2। তার মানে এই বিন্দুর বুজ হচ্ছে x1 এবং বি বিন্দুর বুজ হচ্ছে আমাদের x2, ভাগ করব 2 দিয়ে, কমা, তারপরে কোটিদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে এই বিন্দুর কোটি ছিল হচ্ছে মানে y1, বি বিন্দুর কোটি ছিল হচ্ছে y2, এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ওই বৃত্তের জন্য সেন্টার বা কেন্দ্র হিসেবে কাজ করবে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ বের করতে পারি। যেহেতু এটা একটা বৃত্ত, অবশ্যই বৃত্তের কি থাকবে? রেডিয়াস বা ব্যাসার্ধ থাকবে। তাহলে ও থেকে শুরু করে এ, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। ও থেকে শুরু করে বি, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করবে। তো ব্যাসার্ধ বের করার জন্য আমাদের কি সূত্র অ্যাপ্লাই করতে হবে? আমরা একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি ব্যাসার্ধ বের করার জন্য, কেননা আমরা দেখতে পাচ্ছি এখানে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, আবার এ বিন্দু এবং বি বিন্দু এদেরও কিন্তু স্থানাঙ্ক আমরা জানি। আর ব্যাসার্ধ বলতে কি বোঝাচ্ছে? ও থেকে এর দূরত্ব অথবা ও থেকে বি এর দূরত্ব। তাহলে ও থেকে এ অথবা ও থেকে বি এর দূরত্ব আমি যদি বের করতে পারি সূত্র ইউজ করে, সেটাই কি হয়ে যাবে? আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এ থেকে শুরু করে বি এর যে দূরত্ব, সেটাও বের করতে পারি দূরত্ব সূত্র ইউজ করে। তারপর টোটালটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি, কেননা এ থেকে বি হচ্ছে আমাদের ব্যাস এবং এটাকে 2 দিয়ে ভাগ করলে কি হবে? ব্যাসার্ধ পাবো, তাই না? তাহলে আমরা চলো সেকেন্ড কেসটা করি। সেকেন্ড কেস অনুসারে আমরা যেটা করব, প্রথম হচ্ছে এ থেকে বি এর দূরত্বটা বের করব। তাহলে দেখো, এ থেকে বি এর দূরত্ব বের করার সিস্টেম কি? দূরত্বের সূত্র। দ্যাট মিনস x1 মাইনাস হচ্ছে x2, যেটাকে আমরা বুজদ্বয়ের অন্তর বা বিয়োগফল বলি, এটার স্কয়ার, প্লাস y1 মাইনাস y2, এটার স্কয়ার। এবং এর টোটালটা কিসের ভিতর থাকবে? অবশ্যই রুট ওভারের ভিতরে থাকবে। মানে এটা হচ্ছে পাওয়ার হিসেবে যদি হাফ দিই, সেটা আমাদের রুট বা বর্গমূল নির্দেশ করে। তাহলে এই যে আমরা এখানে একটা ছোট্ট জিনিস লিখলাম সূত্র, এটা কিন্তু এ থেকে বি এর দূরত্ব, এবং আমাদের এই টোটাল এ থেকে বি এর দূরত্বের অর্ধেকই হচ্ছে কি? এ থেকে ও এর দূরত্ব অথবা বি থেকে ও এর দূরত্ব অথবা রেডিয়াস বা ব্যাসার্ধের দূরত্ব। তাহলে আমরা করবো কি? এই টোটাল জিনিসটাকে 2 দিয়ে ভাগ করব, অথবা আমি টোটাল জিনিসের সাথে একটা হাফ গুণ করে দেবো। হাফ দিয়ে গুণ করা মানে যা, 2 দিয়ে ভাগ করা মানে কি তা। তাহলে আমরা যদি হাফ দিয়ে গুণ করে ফেলি এই টোটাল জিনিসটাকে, তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা পাবো। এইভাবে কীভাবে পাবো? দেখো, আমরা যদি এই 1/2কে রুটের ভিতরে ঢোকাতে চাই, তাহলে সেটা কি হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। কেননা আমি যদি তোমাকে একটু দেখাই যে তুমি যদি ভেতরে ঢুকিয়ে ফেলো 1/2কে, তাহলে সেটা অবশ্যই 1/4 হয়ে যাবে। এবং 1/4 হওয়ার পর আমাদের এখানে বাকিটা যেটা থাকবে, সেটা হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার, প্লাস হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার। এবং এই টোটালটা আমাদের এখন রুট ওভারের ভেতরে বা বর্গমূলের ভেতরে, কারণ তুমি 1/4কে যখন বর্গমূল করবে, তখন সেটা বাইরে 1/2 হিসেবে আত্মপ্রকাশ ঘটাবে। তো সেই কারণটাতে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এবং তাই যদি লিখতে পারি, তাহলে আমরা দেখো তো পরের লাইনটা অনেকটা এভাবে লিখতে পারি না? আমি উপরে লিখছি, খেয়াল করো। আমরা এখানে রেডিয়াস বা আর এর মানটা উপরে একটু সূত্রের মাধ্যমে লিখছি। তো আমি ফাইনাল লাইনটা লিখছি হচ্ছে লাল কালারে। আচ্ছা, আমি এ পাশে লিখি, দেখো। তো আমি যখন 1/4কে বাইরে পাচ্ছি, দ্যাট মিনস x1 মাইনাস x2 হোল স্কয়ারের বাইরে পাচ্ছি, যখন আমি 1/4কে এই ব্র্যাকেটের ভেতরে ঢোকাবো, তখন সেটা 1/2 হয়ে যাবে। কেননা 1/2কে বর্গ করলে কিন্তু সেটা 1/4 চলে আসে। তাহলে আমাদের রেডিয়াসের যে মান হবে, সেটা হচ্ছে x1 মাইনাস x2, ওর সাথে আমি এখানে 1/4কে 1/2 হিসেবে লিখতে পারবো। দ্যাট মিনস এই টোটালটাকে আমি তখন ভাগ দিতে পারবো 2 দিয়ে, এবং তারপর এই টোটালটাকে আমি বর্গ করতে পারবো। তাহলে এই বর্গ করার জন্য 1/2টা কী হয়ে যাবে? 1/4 হিসেবে বাইরে চলে আসবে। আবার দেখো, 1/4 কিন্তু y1 মাইনাস y2 হোল স্কয়ারের সাথেও গুণ। তার মানে y1 মাইনাস y2, এটার নিচে আমি যদি 1/2 মানে 1/4কে যদি 1/2 হিসেবে আনি, তারপর যদি বর্গ করি, তাহলে সেটা কিন্তু বাইরে বের হলে 1/4 হিসেবে বের হবে। তার মানে তুমি যদি x1 মাইনাস x2 এর দিকে না তাকাও, জাস্ট 1/2 এর দিকে তাকাও, এটাকে বর্গ করলে বাইরে কিন্তু সে 1/4 হিসেবে থাকবে। সেমভাবে এখানেও কিন্তু 1/2কে বর্গ করলে 1/4 হিসেবেই থাকবে। আর যেহেতু 1/2টা মানে 1/4টা হচ্ছে দুজনের জন্যই কমন, তাই আমি দুজনের ভিতরে এটাকে ঢুকিয়েছি। এবং আলটিমেটলি এই টোটাল জিনিসটা রুট ওভারের ভিতরে আছে। তার মানে পাওয়ার হিসেবে তুমি যদি হাফ ইউজ করো, সেটা আসলে রুট ওভার হিসেবে কাজ করে, যেটা তোমরা জানো। তার মানে আমি রুট ওভার 5কে যেভাবে লিখতে পারি, অথবা 5 টু দি পাওয়ার 1/2কে একইভাবে লিখতে পারি, তাই না? তো ওই কনসেপ্ট হিসাবে আমরা এটাকে লিখতে পারি। তো আলটিমেটলি আমরা এখানে যে রেডিয়াস বা ব্যাসার্ধ পেলাম, সেটাই হচ্ছে আমাদের এই টোটাল এটা। তার মানে যদি আমরা ব্যাস থেকে বৃত্তের সমীকরণ বের করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণটা হবে, মানে বৃত্তের ব্যাসার্ধ যেটা, সেটা হবে অনেকটা এরকম। এরপর যেটা দেখব, সেটা হচ্ছে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন অফ সার্কেল। তো বিষয়টা কীরকম? ধরি আমরা একটা বৃত্ত
নিয়েছি এবং এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে, দ্যাট মিনস ও হচ্ছে আমাদের এখানে মূলবিন্দু 0,0, এখানে বৃত্তের কেন্দ্র আছে এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু আমি নিলাম, সেটা হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আমি যদি পি বিন্দু থেকে ও বিন্দুটা যোগ করে দিই তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস পাবো, যেটাকে আমরা আর দিয়েও প্রকাশ করতে পারি অথবা এ দিয়েও প্রকাশ করতে পারি। তো আমাদের এখানে ছবিতে আর দিয়ে প্রকাশ করা হয়েছে এবং পরামিতিক জিনিসটা মানে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ বৃত্তের ব্যাসার্ধ ও থেকে পি, এটা কিন্তু ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ তৈরি করেছে এবং এই কোণটার মান আমি ধরে নিলাম থিতা এবং এই থিতাটাকে আসলে বৃত্তের জন্য প্যারামিটার বলা হয় বা পরামিতি বলা হয়। এখন আমাদের টার্গেট হচ্ছে এই থিতাটাকে ইউজ করে আমরা এই টোটাল বৃত্তের ইকুয়েশনটা বের করব। তো সেটা করার জন্য কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা একটু দেখি, যেখানে এক্স অক্ষ বরাবর আমরা ছোটো হাতের এক্স পরিমাণ দূরত্ব গেলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ছোটো হাতের ওয়াই পরিমাণ দূরত্ব গিয়েছি। তার মানে আমি বলতে পারি ও থেকে শুরু করে আমি যদি এই লাইনটা যোগ করি তাহলে সেটা আমাদের ওয়াই পরিমাণ দূরত্ব নির্দেশ করবে। তো আমি একটু তোমাদেরকে দেখাই, এখানে একটা ছোট্ট ত্রিভুজের মতো অংশ তৈরি হবে, তখন হাইলাইটেড দিয়ে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এবং এই ত্রিভুজের বিশেষত্ব হচ্ছে কি, এই ত্রিভুজের ভূমি হিসেবে কাজ করছে পি বিন্দুর এক্স অক্ষ বরাবর যে বুজ সেটা, এবং লম্ব হিসেবে কাজ করছে পি বিন্দুর ওয়াই অক্ষ বরাবর যে কোটি আছে সেটা, এবং আর হচ্ছে কি আমাদের এই ত্রিভুজের ব্যাসার্ধ, মানে ত্রিভুজের অতিভুজ আসলে ব্যাসার্ধ না, আর এখানে এতটুকু অংশ হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তো মোটামুটি আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এক্স পরিমাণ দূরত্ব আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ওয়াই অক্ষ পরিমাণ দূরত্ব বা ওয়াই পরিমাণ দূরত্ব। তো এখন আমাদের টার্গেট হচ্ছে থিতার মানটা বের করা। সেখানে তুমি দেখতে পাচ্ছ যেহেতু থিতা পরিমাণ কোণ তৈরি করেছে আর এই রেখাটা বা ওপি রেখাটা কার সাথে, ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে, তার মানে আমি এতটুকু পরিমাণ বা এক্সের পরিমাণটাকে কীভাবে দেখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু আর ইন্টু কস থিতা। তাহলে আমরা উপাংশ হিসেবে বলতে পারি আর কস থিতা হচ্ছে এমন একটা উপাংশ যেটা এক্স অক্ষ বরাবর কাজ করেছে, কেননা আর হচ্ছে কি এখানে একটা অতিভুজ হিসেবে কাজ করবে, তার মানে আর এই রেখাটার একটা উপাংশ এক্স বরাবরও কাজ করবে এবং ওয়াই বরাবরও কাজ করবে, যেটা তোমরা উপাংশের সূত্র হিসেবে জানো। এবং আমি যদি ওয়াই বের করতে চাই, তুমি দেখতে পাচ্ছ ওয়াইয়ের মানটা কী হবে, অবশ্যই এটা হবে হচ্ছে আর সাইন থিতা। যেহেতু আমাদের এখানে পি থেকে শুরু করে ধরো এটা একটা বিন্দু ধরলাম ই, তার মানে পি থেকে শুরু করে ই, এটার সাথে পি থেকে মানে ও থেকে শুরু করে ই, এটা হচ্ছে লম্বভাবে থাকে, এই জন্য একটা যদি হয় আর কস থিতা আর একটা হবে কি আমাদের আর সাইন থিতা। তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিতা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিতা, এগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, এই টোটাল বৃত্তের একটা সম্পর্ক তৈরি করতে পারি। যেমন তুমি যদি মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ দেখো, তাহলে সমীকরণটা কেমন ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, দ্যাট মিনস আর স্কোয়ার। এটা ছিল কোনো একটা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখন এই সমীকরণ অনুসারে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে আমাদের লেফট সাইডে আমি যদি এক্সের মান আর কস থিতা বসাই এবং ওয়াইয়ের মান যদি আর সাইন থিতা বসাই, তাহলে অবশ্যই রাইট সাইডের মতো আমরা এখানে আর স্কোয়ার পাবো। তার মানে এই যে এই সমীকরণটাকে সিদ্ধ করছে আমাদের উপরের এই দুটো অংশ, তাই আমি বলতে পারি আমাদের এই উপরের দুটো অংশ আসলে বৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করে বা সিদ্ধ করে। যদি তাই করে তাহলে আমি বলতে পারি উপরের এই যে দুটো ইকুয়েশন পেয়েছি এরাই হচ্ছে বৃত্তের পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। কেন? কারণ আমরা এগুলোর মধ্যে থিতাকে ইউজ করেছি, আর থিতা হচ্ছে কি এই বৃত্তের জন্য প্যারামিটার। তাহলে আমাদের এখানে থিতার যে পরিচয়, এটা হচ্ছে আমাদের এই বৃত্তের প্যারামিটার বা বৃত্তের মাঝখানে যে কোণটা আছে সেই কোণ। তাহলে যেহেতু আমাদের উপরের দুইটা সমীকরণের মাধ্যমে আমরা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণটাকে স্যাটিসফাই বা সিদ্ধ করতে পারছি, যেহেতু ডান পক্ষ বাম পক্ষ সেম আসছে, তাই আমি বলতে পারি উপরের দুটো হচ্ছে কি প্যারামেট্রিক সমীকরণ। তো আমি একটু দেখাই কীভাবে ডান পক্ষ বাম পক্ষ একই রকম আসে। তুমি এক্সের মান বসাও আর কস থিতা, তারপর এটাকে তুমি হোল স্কোয়ার করো, তারপর হচ্ছে ওয়াইয়ের মান বসাও আর সাইন থিতা, তারপরে এটাকেও তুমি হোল স্কোয়ার করো। তাহলে দেখো তো এখানে কি আসে, এখানে আসে আর স্কোয়ার কস স্কোয়ার থিতা, আর এখানে আসে হচ্ছে আমাদের আর স্কোয়ার সাইন স্কোয়ার থিতা। এবং তুমি এখান থেকে যদি আর স্কোয়ারকে কমন নাও তাহলে আমাদের ভিতরে কি আসবে, কস স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা, অথবা যেটাকে আমি সাজিয়ে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা লিখতে পারি। আর ত্রিকোণমিতি অনুসারে তোমরা জানো সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু কি 1, যেটা আমাদের প্রথম জীবনে শেখা ত্রিকোণমিতির সূত্র ছিল, তাই না? তার মানে আর স্কোয়ারের যে মানটা এটা কিন্তু ফিরে এসেছে আমাদের রাইট হ্যান্ড সাইড অনুসারে। তার মানে যেহেতু এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করছে বৃত্তের সমীকরণকে, তাই এটাই হচ্ছে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন। তার মানে কোনো একটা বৃত্তের জন্য প্যারামেট্রিক ইকুয়েশন আসলে দুইটা, একটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু মানে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিতা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিতা।
এবার এখানে আমি থিতার যে কন্ডিশনটা সেটা একটু বলি। থিতা হচ্ছে এমন একটা কোণ, এই কোণের একটা নির্দিষ্ট কন্ডিশন থাকবে। থিতার মানটা 0 ডিগ্রির সমান বা তার চেয়ে বড় হতে হবে এবং সেটা 360 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোটো হতে হবে। এর বাইরে যদি আমাদের থিতার মানটা হয়ে যায় তাহলে কিন্তু বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ আর কাজ করবে না। এখন ধরো আমরা বৃত্তটাকে কেন্দ্র থেকে অন্য কোথাও সরালাম, দ্যাট মিনস বৃত্তের যে কেন্দ্র আছে মূলবিন্দু থেকে, মানে মূলবিন্দুতে আছে, মূলবিন্দু থেকে আমরা একটু দূরে সরালাম, এইচ কমাকে এই স্থানাঙ্ক সরালাম, তখন আমাদের বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কেমন হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো আমাদের দ্বিতীয় ছবিতে ও হচ্ছে এখানে মূলবিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0, বাট আমি এখন বৃত্তের কেন্দ্রটা মূলবিন্দুতে না রেখে এইচ কমাকে এরকম একটা দূরত্বে রেখেছি, যেখানে সি হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। তার মানে আমরা এক্স অক্ষ বরাবর যে দূরত্ব যাব সেটা হচ্ছে এইচ পরিমাণ এবং ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব যাবে সেটা হচ্ছে কে পরিমাণ। তারপর আমরা বৃত্তের কেন্দ্র বা এইচ কমাকে পাবো এবং বৃত্তের কেন্দ্র থেকে আমি ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে পি একটা বিন্দু নিলাম বৃত্তের উপর, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এবং যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা এ। তাহলে দেখো প্রথম ছবিতে আমরা আর হিসেবে ধরেছি বৃত্তের ব্যাসার্ধকে, আর দ্বিতীয় ছবিতে কিন্তু আমরা এ হিসেবে ধরেছি বৃত্তের ব্যাসার্ধকে। তোমরা চাইলে এটাকে এ কাটা দিয়ে আর হিসেবে ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এখানে এটাকে মুছে ফেলি, আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধকে আর হিসেবে ধরি। তখন আমাদের কি ঘটনা ঘটবে দেখো, তখন আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, তুমি যদি আমাদের এখানে ত্রিভুজটা কল্পনা করো তাহলে দেখতে পাচ্ছ আগের মতোই কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। দ্যাট মিনস আমি যদি হাইলাইটার দিয়ে দেখাই, তুমি যদি সি বা কেন্দ্র থেকে এক্স কমা ওয়াই বিন্দুতে যেতে চাও তাহলে এক্স অক্ষ বরাবর তোমার এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এই যে এক্স পরিমাণ দূরত্ব তুমি অতিক্রম করছো, বাট তুমি যদি মূলবিন্দু থেকে এক্সে যেতে চাও, দ্যাট মিনস আমি যদি এক্স বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই বা এক্স বিন্দুটাকে যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তাহলে দেখো তো এক্স বরাবর যেতে হলে আমাদের কতটুকু পরিমাণ যেতে হবে এক্স অক্ষ বরাবর। প্রথমে মূলবিন্দু থেকে এইচ পরিমাণ যেতে হবে, তারপরে এতটুকু পরিমাণ যেতে হবে যেটা হচ্ছে ছোটো হাতের এক্স। তার মানে আমরা আলটিমেটলি এক্স বিন্দুটাকে বের করার জন্য কি করতে পারি, মূলবিন্দু থেকে এইচ পরিমাণ যাব, তারপর আমরা এক্স পরিমাণ যাব। এখন এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। কনফিউশনটা হচ্ছে কি, আমরা এখানে বেসিক্যালি দুইটা এক্স পাচ্ছি এবং এই এক্সটা আমরা বের করছি কি হিসেবে, পি বিন্দুর বুঝ হিসেবে, বাট এখানে আবার একটা দূরত্ব আমরা পাচ্ছি, এই দূরত্বটাও কি এক্স। সেজন্য এই কনফিউশন দূর করার জন্য আমরা এটাকে আর এক্স ধরবো না, কারণ আমাদের টার্গেটই হচ্ছে কি পি বিন্দুর বুঝ এবং পি বিন্দুর কোটি এটাকে বের করা। তো আমি তোমাদের জন্য কনফিউশন দূর করে দিচ্ছি, আমি এক্সটাকে মুছে দিচ্ছি আর এই ওয়াইটাকে মুছে দিচ্ছি। আমরা এখন ত্রিকোণমিতি ইউজ করে এতটুকু দূরত্ব বের করব। তুমি ধরো এখান থেকে এখানে যে দূরত্বটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে কথার কথা কি ধরবো, আমি ধরো এ ধরলাম এবং আমরা আরেকটা দূরত্ব দেখতে পাচ্ছি পি বিন্দু থেকে এতটুকু দূরত্ব, তুমি এটাকেও কথার কথা বি ধরো, তাহলেই হবে। তার মানে আমি যদি এখানে এইচ প্লাস এ বের করতে পারি সেটাই হবে কি আমাদের মূলবিন্দু থেকে পি বিন্দুর বুঝ। তো চলো আমরা এটাকে বের করি, যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা কোণ তৈরি হয়েছে থিতা, তাহলে আমাদের এ যেটা এর মানটা হবে কি, এর মানটা হবে হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর ইন্টু কস থিতা আগের নিয়ম অনুসারে, এবং আমরা এখানে বি এর যে মানটা পাবো সেটা কি হবে, অবশ্যই ব্যাসার্ধ আর ইন্টু সাইন থিতা, কেননা একটা সমকোণী ত্রিভুজের লম্ব হিসেবে কাজ করছে এখানে ছোটো হাতের বিটা, আর এই সমকোণী ত্রিভুজের ভূমি হিসেবে কাজ করছে ছোটো হাতের এটা। আর যেহেতু এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বা ব্যাসার্ধ যেটাই বলি না কেন, বৃত্তের জন্য ব্যাসার্ধ আর সমকোণী ত্রিভুজের জন্য অতিভুজ, দুটোটাই যেহেতু আর, তার মানে আর এর একটা উপাংশ কাজ করবে ভূমি বরাবর, আরেকটা উপাংশ কাজ করবে আমাদের লম্ব বরাবর। তো আমরা তাই করেছি, ভূমি বরাবর উপাংশ পেয়েছি এ এবং লম্ব বরাবর উপাংশ পেয়েছি আমি বি। তাহলে তুমি যদি সত্যিকার অর্থে পি বিন্দুকে বের করতে চাও তাহলে পি বিন্দুর যে বুঝ হবে সেই বুঝটা কী হবে এক্স, তাই না? তাহলে এক্সের মান কী হবে, আমরা এক্সের দিকে যদি যেতে চাই মূলবিন্দু থেকে প্রথমে আমাদের এইচ পরিমাণ যেতে হবে, যেহেতু বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, এবং তারপরে এই পরিমাণ যেতে হবে। তাহলে এইচের তো মান আমরা জানি না, তাই না? এটা তো আমরা ধরেছি, এর মানটা আমরা কিন্তু বের করেছি, সেটা ছিল আর কস থিটা। আবার আমরা যদি পি বিন্দুর কোটি বা ওয়াই বের করতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে, অবশ্যই খেয়াল করে দেখো আমাদের এখানে এই একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে প্রথমে এতটুকু দূরত্ব যেতে হবে, তারপরে বি পরিমাণ যেতে হবে। তাহলে তুমি যদি ঠিক এই বিন্দুটা থেকে পি বিন্দুতে যেতে চাও সেটাই হবে কি পি বিন্দু বরাবর কোটি বা ওয়াই এর মান। তার মানে ওয়াই বলতে আমরা জাস্ট এই বিন্দু থেকে আমাদের এই বিন্দুর দূরত্বকে বুঝবো, এবং এই দূরত্বটা আসলে কি ছিল, অবশ্যই বৃত্তের কেন্দ্রের যে কোটি সেটা ছিল, কেননা বৃত্তের কেন্দ্রের যে কোটি সেটা কিন্তু
কেন্দ্রের উচ্চতাটাকে নির্দেশ করে, দ্যাট মিনস কে নির্দেশ করে। তার মানে আমি বলতে পারি আমাদের ঠিক এই পয়েন্ট থেকে শুরু করে নিচের এই পয়েন্ট পর্যন্ত এতটুকু ছিল বৃত্তের কেন্দ্রের কোটি বা কে। তাহলে আমরা এই কে এর সাথে যদি এক্সট্রা বিকে যোগ করি তাহলে কিন্তু আমরা টোটালি পি বিন্দুর কোটি বা ওয়াইকে পেয়ে যাব। তাহলে চলো তাই করি। কে এর যে মানটা সেটা কি আছে, সেটা যা আছে তাই থাক, এবং বি এর যে মানটা সেটা ছিল আর এর একটা উপাংশ, দ্যাট মিনস আর সাইন থিটা। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। তাহলে আমি বলতে পারি আমাদের যদি বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে না থাকে তাহলে বৃত্তের পরামিতিক সমীকরণ হবে এটা। দ্যাট মিনস পরামিতিক সমীকরণটা কী হবে, আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি। এই টোটালটা কার মান এসেছিল, অবশ্যই এক্স এর মান এসেছিল, তাই না? তার মানে এই টোটালটা ইজ ইকুয়াল টু এক্স আর এই টোটালটা হচ্ছে কি ইজ ইকুয়াল টু ওয়াই। তো আই থিঙ্ক এটাকে আরেকটু সহজভাবে লেখা যায়। না, সহজভাবে লেখার দরকার নেই, এইভাবে যা আছে তাই থাক। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কতটুকু ইকুয়েশন। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই টোটালটাই হচ্ছে আমাদের বৃত্তের জন্য পরামিতিক সমীকরণ, যখন বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে না থেকে এইচ কমাকে বিন্দুতে থাকবে। তো এই দুটো বৃত্তের জন্য আলাদা যে দুটো সমীকরণ দেখলাম, এরা কিন্তু একই সাথে বৃত্তের উপর কোনো একটা বিন্দু, দ্যাট মিনস পি এক্স কমা ওয়াই, এটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক নির্দেশ করে। যেমন তুমি যদি প্রথম বৃত্তের দিকে তাকাও, এখানে মূল বিন্দু ছিল কি বৃত্তের কেন্দ্র। তার মানে আমাদের এখানে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ছিল পি অফ এক্স কমা ওয়াই। তার মানে পি অফ এক্স কমা ওয়াই যদি কোনো একটা বিন্দু হয় তাহলে এই বিন্দুকে আমরা এখন কীভাবে প্রকাশ করতে পারি, সিম্পলি এক্স এর মান বসিয়ে দিতে পারি আর কস থিতা, এবং এখানে আমি ওয়াই এর মানটা বসিয়ে দিতে পারি আর সাইন থিতা। তাহলে আমরা এই পরামিতিক সমীকরণের মাধ্যমে একই সাথে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্কও বের করতে পারি। এবং আমি যদি পাশের ছবিটা দেখাই, যেখানে আমাদের বৃত্তের কেন্দ্র ছিল এইচ কমা কে বিন্দুতে, তাহলে ওই ক্ষেত্রে আমি যদি সেকেন্ড ছবির কথা বলি তাহলে কিন্তু আমাদের বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, দ্যাট মিনস পি অফ এক্স কমা ওয়াই, এটা চেঞ্জ হয়ে যাবে। তো কীভাবে চেঞ্জ হবে, সেকেন্ড ছবি অনুসারে এক্স এর মান বসিয়ে দিবে। সিম্পলি এক্স এর মান ছিল হচ্ছে এইচ প্লাস আর কস থিতা, এবং তারপর ওয়াই এর মানটা বসিয়ে দিবে কমা দিয়ে। ওয়াই এর মানটা কী ছিল, কে প্লাস আর সাইন থিতা। তাহলে এই যে এখানে দুটো অংশ আমরা দেখতে পাচ্ছি আলাদা, এই দুটো অংশ তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই, এবং এদের মানগুলো আমরা এই দুটো ইকুয়েশন অনুসারে বের করতে পারি। দ্যাট মিনস এখানে দুটো কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশন অনুসারে তাদের মানগুলো আলাদা হবে। এখন দেখো বৃত্তের কিন্তু আর একটা আলাদা সমীকরণ আছে। আমরা ওই সমীকরণের সাহায্যে বৃত্তের যে প্যারামেট্রিক ইকুয়েশন আছে সেটাকে বের করবো। যেমন আমরা একটা সমীকরণ জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেটাকে বৃত্তের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন বলা হয়। তো তোমরা আগের যে স্লাইডে দেখতে পাচ্ছ পরামিতিক সমীকরণ, সেই পরামিতিক সমীকরণে কিন্তু কোনো জি এর উপস্থিতি বা এফ এর উপস্থিতি ছিল না। বাট আমরা এখন একটা বৃত্তের সমীকরণ লিখলাম। এই সমীকরণটা বৃত্তের সাধারণ সমীকরণ, যেখানে জি এবং এফ আছে। এবং আমরা যদি পরামিতিক ইকুয়েশন অনুসারে এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে এই সমীকরণ থেকে সেই স্থানাঙ্কের মানগুলো একটু অন্যরকম হবে। দ্যাট মিনস আমাদের টার্গেটটা হচ্ছে এই সমীকরণটা ইউজ করে আমরা পি অফ এক্স কমা ওয়াই বের করবো, মানে বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে অবশ্যই আমাদের এক্স বিন্দুটা জানা লাগবে, ওয়াই বিন্দুটা জানা লাগবে। তাহলে এই এক্স এবং ওয়াই বিন্দুটা আমরা এই ইকুয়েশন থেকে একটু ভিন্নভাবে বের করব, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে বের করা যায়। তুমি যদি আগের স্লাইড অনুসারে দেখো যে আমাদের কোনো একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, তাহলে ওর জন্য এক্স এর মান হচ্ছে এইচ প্লাস আর কস থিতা, তাই না? তাহলে আমরা একটু লিখে ফেলি, যে বৃত্তটার কেন্দ্র বা সেন্টার হচ্ছে এইচ কমা কেতে, ওই সমস্ত বৃত্তের জন্য আমাদের এক্সের যে মানটা থাকে সেটা থাকে হচ্ছে এইচ প্লাস আর কস থিতা। এবং তুমি যদি দেখো ওয়াইয়ের একটা মান থাকে কে প্লাস আর সাইন থিতা, তাহলে এখানে ওয়াই হচ্ছে আমাদের স্থানাঙ্ক, বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর বুঝ না এটা হচ্ছে কোটি। তাহলে কে প্লাস আর সাইন থিতা থাকে, এই দুটো কিন্তু আমরা দেখেছি। এবং আমরা যদি এখানে এক্স এর মানটা এইচ প্লাস আর কস থিতা না বসিয়ে এই ইকুয়েশন অনুসারে বসাই, তাহলে কি হবে দেখো। আমরা এই ইকুয়েশন অনুসারে কিন্তু কয়েকটা ঘটনা জানি। কি কি ঘটনা জানি? আমরা এই ইকুয়েশন অনুসারে জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, যেটা কার সমতুল? অবশ্যই এইচ কমা কে এর সমতুল। তার মানে এইচ যেভাবে কাজ করবে মাইনাস জি একইভাবে কাজ করবে। আবার এই ইকুয়েশন অনুসারে ইকুয়েশন অনুসারে আমরা একটা জিনিস জানি, যে আমাদের লাস্টে যে কনস্ট্যান্টটা আছে, দ্যাট মিনস সি, এই সি এর কিন্তু একটা মান আমরা জানি। সি এর মানটা কীরকম ছিল? সি এর মানটা ছিল হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, তাই না? যেখানে এ ছিল কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ।
এবং আমরা বৃত্তের ব্যাসার্ধকে আর হিসেবে যেহেতু ধরেছি, তার মানে আমরা এখানে আর লিখতে পারি। এই সূত্রটা আমরা জানতাম, তার মানে এই বৃত্তের সমীকরণে সি বা কনস্ট্যান্টের মান হচ্ছে এটা। এখন দেখো তো আমরা এই কনস্ট্যান্টের মানটা থেকে আর এর মানটা কিন্তু বের করতে পারি সহজে। তাহলে তুমি যদি আর স্কোয়ার বের করো, তাহলে আমাদের আর স্কোয়ার হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, যেটা আমরা আগেও দেখেছিলাম অন্য একটা ক্লাসে। এবং ফাইনালি তুমি যদি আর এর মানটা বের করতে চাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওটার মান কী হবে? টোটালি হবে হচ্ছে রুট ওভারটা দেওয়া একটু ঝামেলা। তারপর হচ্ছে এখানে হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? তো এই যে আমরা আর এর মানটা বের করলাম, আমরা চাইলে দেখতে পারি যে আর এর মানের ভিতরে কিন্তু এফও আছে, জিও আছে এবং সিও আছে। আমরা করব কি, এই যে এক্স ইজিক্যাল টু এইচ ছিল, তারপর আর কস থিটা ছিল, এই জায়গাটাতে এইচের বদলে আমরা বসাবো হচ্ছে মাইনাস জিকে, কেননা এইচ যেভাবে কাজ করে মাইনাস জি কি একইভাবে কাজ করে। তাহলে বসিয়ে দাও, আমাদের এখানে মাইনাস জি হয়ে যাবে। তারপর ছিল কি প্লাস, তো এইচের পর প্লাস থাকার পর আমাদের ছিল আর কস থিটা, আমরা আর এর মানটাও কিন্তু এখানে বের করেছি। তাহলে আর এর মানটাও বসিয়ে দাও। আর এর মানটা ছিল কীরকম? রুট ওভার ছিল, ভেতরে ছিল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি, এবং ওর সাথে কি গুণ আছে? অবশ্যই কস থিটা গুণ আছে। তাহলে আলটিমেটলি আমি এখানে যে বড় একটা সমীকরণের মতো লিখলাম, এটাই হচ্ছে আমাদের উপরের এই সমীকরণ থেকে বৃত্তের জন্য পাওয়া পরামিতিক সমীকরণ। তার মানে আমরা এক্সের যেই কোঅর্ডিনেট বা উপাংশ, সেটা আমরা মানে কোঅর্ডিনেট মানে হচ্ছে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কটা আমরা এখানে বের করেছি। এবার আমরা ওয়াইয়ের মানটা বের করি। দেখো উপরের ইকুয়েশন অনুসারে ওয়াই ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে আমাদের? ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস আর সাইন থিটা। কে এর মানটা কত? অবশ্যই মাইনাস এফ, কারণ কে যেভাবে কাজ করবে মাইনাস এফও সেভাবে কাজ করবে। তাহলে আমরা এখানে বসাবো মাইনাস এফ, তারপর প্লাস দিব, তারপর হচ্ছে কি আর সাইন থিটা, তার মানে আর এর মানটা আবার বসিয়ে দিই। আর এর মানটা হচ্ছে আমাদের রুট ওভার জি স্কোয়ার প্লাস হচ্ছে অ্যাপ স্কোয়ার মাইনাস সি, এবং এটার সাথে আমি সাইন থিটাকে গুণ করে দেবো। তো আলটিমেটলি আমরা এই যে দুটো স্থানাঙ্ক পেলাম, এগুলোই হচ্ছে আমাদের পরামিতিক কোঅর্ডিনেটস বা পরামিতিক স্থানাঙ্ক। অর্থাৎ আমি এগুলোর নামগুলো একটু লিখে ফেলি, এগুলোকে বলা হয় প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বা পরামিতিক স্থানাঙ্ক। তাহলে কোনো একটা বৃত্তের জন্য যদি আমরা উপরের সমীকরণটাকে ইউজ করে থাকি, তাহলে ওই সমীকরণ অনুসারে আমাদের পরামিতিক স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। দ্যাট মিনস এই স্থানাঙ্কটা আমাদের এখানে কাজ করবে এক্স কমা ওয়াই হিসেবে। তুমি তখন মানে সিম্পলি এক্সের মানটা বসিয়ে দিবে আর ওয়াইয়ের মানটা বসিয়ে দিবে, তাহলে ওটাই হয়ে যাবে আমাদের প্যারামেট্রিক কোঅর্ডিনেট বা পরামিতিক স্থানাঙ্ক। কিন্তু এখানে অবশ্যই একটা কন্ডিশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র কিন্তু এইচ কমা কেতে হতে হবে, মূল বিন্দুতে হলে কিন্তু হবে না। এখন যদি বলি যে যদি আমাদের বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে হয়, তখন আমাদের পরামিতিক সমীকরণটা কেমন হবে? দ্যাট মিনস মূল বিন্দুতে যদি আমরা বৃত্তের কেন্দ্রটাকে বসাই, যদি আমাদের সেন্টার বা বৃত্তের কেন্দ্র 0,0 হয়, তখন কিন্তু আমাদের এক্স এবং ওয়াইয়ের মানটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ আমরা দেখেছি কি এক্সের মান কী ছিল? আর কস থিটা, ওয়াইয়ের মানটা কী ছিল? আর সাইন থিটা। যখন আমাদের কেন্দ্র 0 ছিল, মানে 0,0, যেমন আগের সমীকরণে দেখো আগের স্লাইডে আমাদের এক্স এবং হচ্ছে ওয়াই আর সাইন থিটা আর কস থিটা করে, যখন আমাদের বৃত্তের কেন্দ্রটা ছিল মূলবিন্দুতে। তার মানে এখানে আমরা সেম কাজটা করব, সিম্পলি এখানে মাইনাস জি এবং মাইনাস এফটাকে উঠিয়ে আমরা আর কস থিটা লিখে ফেলবো। তাহলে আর এর মানটা কত ছিল? জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস সি, এই টোটালটার সাথে আমরা গুণ করব কস থিটাকে, এবং আমাদের ওয়াইয়ের যে মানটা সেটা কি হবে? আর সাইন থিটা, তার মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইন্টু সাইন থিটা, তাই না? তার মানে এই জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। যদি আমাদের কখনো বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে আসে, তখন তার জন্য পরামিতিক সমীকরণ হবে উপরের সমীকরণ অনুসারে নিচের দুটো, অথবা বলা যায় পি অফ এক্স ওয়াই, এই স্থানাঙ্কটা হবে আমাদের এই সমীকরণ অনুসারে। তারপরে তোমাদেরকে যে কনসেপ্টটা দেখাবো সেটা হচ্ছে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, এবং এই ক্ষেত্রে আমরা একটা মেথড ইউজ করব যেটাকে বলা হয় এ আর খলিফাস মেথড। তার মানে এ আর খলিফা যিনি ছিলেন, তিনি আসলে এই মেথডটা তৈরি করেছেন। তাহলে আমরা নাম লিখে ফেলি, এ আর খলিফা। তাহলে ওনার মেথড অনুসারে বিষয়টা এরকম যে যদি কোনো একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে যায়, তাহলে ওই বৃত্তটার সমীকরণ কিভাবে শর্টকাটে নির্ণয় করতে হয় সেটা। আচ্ছা, এটা একটু ঠিক করে লিখছি। তাহলে দেখো, আমরা এই মেথড অনুসারে প্রথমে ছবি দেখব। প্রথম যে ছবিটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু ছবিটা পরে দেখাই, তোমাদেরকে আগে বলি। যদি কোনো একটা বৃত্ত 3টে বিন্দু দিয়ে যায়, ধরো এটা একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এবং ধরো এদিকে অন্য কোথাও আরেকটা বিন্দু আছে, ধরো এখানে আরেকটা বিন্দু আছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি অন্যভাবে। কিভাবে? আমরা যে কোনো 2টা বিন্দু নিলাম, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এই দুটো বিন্দু নেওয়ার পর আমরা এই দুটো বিন্দুকে ব্যাস ধরে
একটা বৃত্ত প্রথমে অঙ্কন করব। তো এই হচ্ছে মোটামুটি লেভেলের একটা বৃত্ত, যেখানে এ আর বি বিন্দু হচ্ছে কি একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্তকে নির্দেশ করে। দ্যাট মিনস এই বৃত্তের যে ব্যাস থাকবে সেই ব্যাসের দুই প্রান্তকে সে নির্দেশ করবে। এবং একই সাথে আমরা কিন্তু মাঝখানে ওই বৃত্তের ব্যাসও আঁকতে পারি। খেয়াল করো, এ থেকে বি পর্যন্ত যে এই রেখাটা আমরা এঁকেছি সেটা হচ্ছে বৃত্তের ব্যাস হিসেবে কাজ করে, তাই না? তো এভাবে আমরা তিনটা বিন্দুর মধ্যে দুইটা বিন্দু নিয়ে একটা বৃত্ত আঁকতে পারি এবং ওই বৃত্তের একটা ব্যাস আঁকতে পারি। এবং 3 নম্বর যে পয়েন্ট, সেখান দিয়ে আমরা ওই বৃত্তটাকে আঁকতে পারি, মানে আমাদের যে বৃত্তটার সমীকরণ বের করতে বলা হয়েছে ওই বৃত্তটাকে আমরা তখন আঁকতে পারি 3 নম্বর পয়েন্ট দিয়ে। দ্যাট মিনস 3 নম্বর পয়েন্ট দিয়ে যখন বৃত্তটা কাজ করবে তখন সে কিন্তু এ আর বি এর মধ্য দিয়েও যাবে, কেননা আমরা বলেছিলাম এই বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়। তার মানে মোটামুটি এখানে আমরা বৃত্ত একটা আঁকতে চাচ্ছিলাম, বাট আঁকলাম না, আর এটা একটু অন্যরকম হবে দেখতে। এই জন্য আমি বলতে পারি আমরা যখন 3টা বিন্দুকে ফিক্সড করে দিব, তার মধ্যে থেকে 2টা বিন্দুকে নিব, নিয়ে তাদেরকে একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্ত ধরবো এবং ওই বৃত্তটাকে আমরা আঁকবো। তাহলে দেখো তো, আমরা যে বৃত্তটা বের করতে যাচ্ছি, দ্যাট মিনস আমাদের টার্গেট হচ্ছে এই বড় বৃত্তটার সমীকরণ বের করা। তাহলে কোন একটা বৃত্তের সমীকরণ আমরা যদি বের করতে চাই, আমাদের এখানে কিন্তু এক্সট্রা দুইটা জিনিস চলে এসেছে। একটা হচ্ছে এই ছোটো বৃত্ত চলে এসেছে, আরেকটা হচ্ছে এই ব্যাস চলে এসেছে। তো যখন কোনো একটা বৃত্ত একই সাথে অন্য একটা বৃত্তের দুইটা বিন্দু দিয়ে যায় এবং অন্য একটা বৃত্তের দুইটা বিন্দুর পাশাপাশি সে একটা সরলরেখার দুইটা পয়েন্ট দিয়ে যায়, তখন ওই বৃত্তের সমীকরণ হয় অনেকটা এরকম। দ্যাট মিনস তখন এই বৃত্তের ইকুয়েশনটা হবে, প্রথমে আমাদের ওই ছোটো বৃত্তের ইকুয়েশনটা বসবে। দ্যাট মিনস আমাদের যে ছোটো বৃত্তটা আমরা এখানে এঁকেছি এই বৃত্তের ইকুয়েশনটা বসবে, এবং ওর সাথে আমাদের যোগ করতে হবে কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ইনটু ওই সরলরেখাটার ইকুয়েশন। দ্যাট মিনস আমাদের এখানে এ থেকে বি যে রেখা ছিল এই রেখাটার সমীকরণ বসবে এখানে। তাহলে বিষয়টা একটু ভিজুয়ালাইজ করি। তো প্রথমে ধরো আমরা এরকম একটা বড় বৃত্তের সমীকরণ নির্ণয় করব, এবং সেক্ষেত্রে আমরা বৃত্তের উপর 3টা পয়েন্ট নিব, এবং এমনভাবে নিব যেখানে 2টা পয়েন্ট আমাদের অন্য কোনো বৃত্ত সেই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে চলে গেছে। ধরা যাক আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এটাই হচ্ছে আমার সেই এ পয়েন্ট, এবং এখানে আমি আরেকটা পয়েন্ট নিলাম বৃত্তের উপর, সেটাই হচ্ছে কি আমাদের বি পয়েন্ট। তার মানে এই বড় বৃত্তটার সমীকরণ আমরা বের করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের টার্গেট। বাট এই বড় বৃত্তটা যেই দুটো বিন্দু দিয়ে গেছে সেই দুটো বিন্দু হচ্ছে এ আর বি, এবং সেগুলোর মধ্যে দিয়ে অন্য একটা বৃত্ত ছোট বৃত্তটা চলে গেছে। এবং এ আর বি যেই বিন্দু দুটো, এটা এমনভাবে বসেছে যাতে সেটা এই ছোটো বৃত্তের ব্যাস হিসেবে কাজ করে। তাহলে এই রেড কালার বা লাল কালার যে রেখাটা আছে এটা হচ্ছে আমাদের ছোটো বৃত্তের ব্যাস। এবং একই সাথে আমাদের 3 নম্বর বিন্দুটা তুমি যে কোনো একটা জায়গায় ধরতে পারো, ধরো এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তো আমাদের এখন টার্গেট হচ্ছে কি এই এ বি সি বিন্দু দিয়ে গমনকারী টোটাল বড় বৃত্তটার ইকুয়েশন বের করা। তো যখন কোনো একটা বৃত্ত অন্য একটা বৃত্তের দুইটা বিন্দু দিয়ে এবং অন্য একটা সরলরেখার দুইটা বিন্দু দিয়ে যায়, তখন ওই বৃত্তের সমীকরণই হয় কি এটা। তাহলে দেখো আমরা এখানে বড় বৃত্তটাকে কি দেখতে পাচ্ছি, সে অন্য একটা বৃত্তের দুই বিন্দু দিয়ে যাচ্ছে, দ্যাট মিনস এই বি বিন্দু দিয়ে যাচ্ছে, এবং অন্য একটা সরলরেখার দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে। অন্য একটা সরলরেখাকে অবশ্যই এই বি সরলরেখা তার দুই বিন্দু দিয়ে যাচ্ছে। তার মানে আমরা এই বৃত্তের ইকুয়েশনটা এভাবে লিখতে পারি। আমরা এখানে বৃত্তের ইকুয়েশনটা কীভাবে লিখব, আমরা এটা লিখতে পারি ছোট বৃত্তের ইকুয়েশন প্লাস কে যে কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু এ বি রেখার ইকুয়েশন। তাহলে আমরা এখন কয়েকটা পয়েন্ট দেই, তাহলে এই পয়েন্টের মাধ্যমে আমরা এই ইকুয়েশনটা বের করতে পারবো। তুমি ধরো এই বিন্দুটা হচ্ছে x1, y1 এবং বি বিন্দুটা হচ্ছে আমাদের x2, y2, তাই না? তো সি বিন্দুটাকে আমি ধরে নিলাম x3, y3। তাহলে আমরা 3টে বিন্দুর স্থানাঙ্ক পেলাম। প্রথম টার্গেট হচ্ছে আমাদের এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দ্যাট মিনস ছোট বৃত্ত বা নীল কালারের যে বৃত্তটা আছে এর সমীকরণ নির্ণয় করতে হবে। দ্যাট মিনস আমরা এখন এটার ইকুয়েশন ইউজ করব, মানে বের করব। তো তুমি যদি ছোট বৃত্তের ইকুয়েশন বের করতে চাও, তো আমি একটু লিখি। আমাদের এখন টার্গেট হচ্ছে কি স্মল সার্কেল বা ছোট বৃত্তের ইকুয়েশনটা বের করা। তো এই ইকুয়েশনটা বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বৃত্তের ব্যাসকে কাজে লাগাতে পারি, কেননা এই বৃত্তের যেহেতু ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া, তো ওই স্থানাঙ্ককে ইউজ করে আমরা ছোট বৃত্তের ইকুয়েশন বের করতে পারবো। তো আমাদের স্থানাঙ্ক দেওয়া x1, y1, x2, y2, তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশন হবে x - x1 ইন্টু x - x2, তারপর হচ্ছে প্লাস y - y1 ইন্টু y - y2, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, তাই না? এবং এই টোটালটার মান কী হবে, 0 হবে। তো আমি এই টোটালটার মান কোন জায়গায় দিব, ধরো এই জায়গায় দিয়ে দিলাম ইকুয়াল টু 0, মানে প্রথম থেকে আমি শুরু করলাম আর কি। তো এটা হচ্ছে আমাদের ওই বৃত্তের ইকুয়েশন। তো ভালো কথা হলো, স্মল বৃত্তের ইকুয়েশন আমরা পেলাম। তারপর আমরা এই বি রেখার সমীকরণটা বের করব। খেয়াল করে দেখো, আমাদের পরের টার্গেট হচ্ছে কি এ থেকে বি যে রেখাটা আছে এই রেখার ইকুয়েশনটা বের করা। তাহলে এই বি রেখার ইকুয়েশন বের করারও কিন্তু সোজা, যেহেতু এই বি রেখার দুই প্রান্তের
স্থানাঙ্ক দেওয়া আছে, তো আমরা স্থানাঙ্কগুলোকে ইউজ করি রেখার সমীকরণ বের করতে পারি। তো দুই বিন্দুগামী রেখার সমীকরণ অনেকটা এরকম, y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2, যেটা তোমরা অলরেডি জানো। তাহলে এটা হচ্ছে আমাদের দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এবং এই সমীকরণটাকে আমি যদি মডিফাই করি বা আর গুণ করি বা বজ্র গুণ করি, তাহলে পাবো x মাইনাস x1, এর সাথে আমাদের যাবে হচ্ছে y1 মাইনাস y2, তারপর হচ্ছে অপর প্রান্তে কি থাকবে y মাইনাস y1, এবং ওর সাথে গুণ যাবে x1 মাইনাস x2। তাহলে দেখো আমাদের সমীকরণটা কিন্তু অনেকটা এরকমভাবে কাজ করবে। এবং আমি যদি সবগুলো প্যারামিটারকে এক পাশে নিয়ে আসি, তাহলে কী হবে? তাহলে হবে x মাইনাস x1 ইন্টু y1 মাইনাস y2, তারপর আমি অপর প্রান্ত থেকে নিয়ে আসলাম, একে মাইনাস হয়ে যাবে, তাহলে y মাইনাস y1 হবে এখানে, ইন্টু x1 মাইনাস x2 থাকবে। তাহলে এক পাশে কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি এই রেখার সমীকরণ বের করেছি, এবং স্মল যে সার্কেল আছে, ছোট সার্কেল বা বৃত্ত, ওর সমীকরণটা বের করেছি। এবং আলটিমেটলি এই সমীকরণটা আমি যদি এখানে বসিয়ে দিই এই দুটো সমীকরণ নিয়ে, তাহলে আমরা যা পাবো সেটাই হবে কি আমাদের এই টোটাল বড় বৃত্তের সমীকরণ। তাহলে চলো আমরা একটু বসিয়ে দিই। আমাদের এখানে মজার কথা হচ্ছে এই বড় বৃত্তের সমীকরণে এই জায়গাটাতে একটা ইকুয়াল টু 0 বসতে হবে, তা না হলে কিন্তু সমীকরণ হবে না। দ্যাট মিনস তোমরা একটু ঠিক করে নাও, আমাদের এখানে বড় বৃত্তের সমীকরণ হবে ছোট বৃত্তের সমীকরণ প্লাস কনস্ট্যান্ট কে ইন্টু এই রেখার সমীকরণ ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এখন মানগুলো বসিয়ে দিই। ছোট বৃত্তর যে সমীকরণটা ছিল তার শূন্যবাদে যে টোটাল অংশটা আছে, এই টোটাল অংশটা আমরা নিব। আবার রেখার সমীকরণের ক্ষেত্রে আমরা ইজিক্যাল শূন্যবাদে এই টোটাল যে অংশটা আছে এটাকে আমরা নিব, আর কিছুকে নিব না। তাহলে চলো আমরা ছোট বৃত্তের সমীকরণের শূন্যবাদে অংশটা নিয়ে নিই। তো আমরা এখানে পাবো x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, তারপর হচ্ছে প্লাস y মাইনাস y1 ইন্টু এখানে হবে y মাইনাস y2। তো এইটুকু আমরা এখানে নিলাম, নেওয়ার পর আমরা প্লাস করব, তারপরে কে দিব। আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই যাতে বুঝতে পারো এটা হচ্ছে আমাদের ছোট বৃত্তের সমীকরণ। প্লাস দিলাম, তারপর কে, যে কোনো একটা কনস্ট্যান্ট বা মান, যেটার মান আমরা এখনও জানি না। এখানে ভেতরে যাব এবি রেখার সমীকরণ। তার মানে এবি রেখার সমীকরণ হচ্ছে x মাইনাস x1 ইন্টু y1 মাইনাস y2, তারপর হচ্ছে মাইনাস y মাইনাস y1 ইন্টু x1 মাইনাস হচ্ছে x2, এবং এর টোটালটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ইজিক্যাল 0 দিয়ে দেব। তাহলে আমরা ফাইনালি যে বিশাল একটা সমীকরণ পেলাম, এই সমীকরণটা কি নির্দেশ করে? এই সমীকরণটা আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে যে বৃত্তটা তিনটা বিন্দু দিয়ে যায়, এ বি সি বিন্দু, এবং এই তিনটা বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দু হচ্ছে অন্য কোনো একটা বৃত্তের দুইটা বিন্দু, এবং অন্য কোনো একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। তাহলে এখানে আমরা বেসিক্যালি তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ খুব শর্টকাটে বের করতে পারি আর খলিফাস মেথড দিয়ে। তার মানে উনি এরকম একটা মেথড বানিয়েছিলেন যেখানে আমরা কোনো তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে পারবো সিম্পলি অন্য একটা ছোট্ট বৃত্তকে ধরে এবং ওই বৃত্তের ব্যাসকে ধরে। তাহলে আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে কি, যদি কোনো একটা বৃত্তকার, তাহলে আমি একটু দেখাই তোমাদেরকে। এখানে সবচেয়ে বড় মেইন কনসেপ্টটা হচ্ছে এই ইকুয়েশনটা, যে কীভাবে আমি এই ইকুয়েশনটা পেলাম। এই ইকুয়েশনটা কীভাবে পেয়েছি, যে যদি কোনো একটা বৃত্ত, ধরো এই বড় বৃত্তটা আমি একটু মুছে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বড় বৃত্ত মানে বিগ সার্কেল। তাহলে যদি আমাদের কোনো একটা এরকম বড় বৃত্ত এমন বিন্দুগুলোর মধ্যে দিয়ে যায় যে বিন্দুর মধ্যে দুটো বিন্দু দিয়ে অন্য কোনো একটা ছোট বৃত্ত অতিক্রম করবে, এবং ওই বৃত্তের ব্যাস বা ওই বৃত্তের যে ব্যাসের যে রেখাটা আছে সেই রেখাটা অতিক্রম করবে, তবে আমরা বলতে পারি ওই বৃত্তের সমীকরণ হবে ওই ছোট বৃত্তের সমীকরণ প্লাস হচ্ছে কে ইন্টু ওই সরলরেখার সমীকরণ। তো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। আর এখানে এ বি ইকুয়েশন, এটা কিন্তু ওই বৃত্তের ব্যাস হিসেবে কাজ করে না, এটা সত্যিকার অর্থে সরলরেখা হিসেবে কাজ করে। বাট যেহেতু আমাদের দুটো বিন্দু এ আর বি এর মধ্যে দিয়ে আমাদের বৃত্তটাকেও পাস করতে হবে, দ্যাট মিনস ছোটো বৃত্তটাকেও আমাদের পাস করাতে হবে, আবার এই সরলরেখাটাকেও যেহেতু পাস করাতে হবে, এই জন্য আমরা বুদ্ধিমানের মতো কী করেছি, এ বি রেখাটাকে ওই বৃত্তের ব্যাস ধরেছি। তাহলে মেন কনসেপ্টটা হচ্ছে, যদি আমাদের এরকম কোনো একটা বড় বৃত্ত বা বিগ সার্কেল অন্য কোনো একটা ছোট বৃত্তের দুইটা বিন্দুর মধ্যে দিয়ে যায় এবং অন্য কোনো একটা রেখার যদি দুই প্রান্ত দিয়ে যায়, তাহলে ওই বৃত্তের সমীকরণটাই হচ্ছে কি আমাদের এটা। তাহলে এই কনসেপ্টটা মাথায় রেখে তোমরা সামনে আগাবে, তাহলে তোমরা এরকম বিশাল একটা সমীকরণ পাবে। এবং যদি এরকম কখনো তিনটা বিন্দু দেওয়া থাকে এ বি সি, তাহলে ওই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের লাস্টের এখানে ইকুয়েশনে বসিয়ে তুমি টোটাল বৃত্তের সমীকরণটা বের করতে পারবে।
আমরা 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার আরও একটা সিস্টেম দেখতে পারি। সেক্ষেত্রে দেখো আমাদের এখানে একটা বৃত্ত দেওয়া আছে, আমরা কি করব, এই বৃত্তের ইকুয়েশন নির্ণয় করব। একই সাথে আমাদের কোশ্চেনের মধ্যে 3টা জিনিস দেওয়া। একটা হচ্ছে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু দেওয়া, ধরো এটা হচ্ছে এ বিন্দু, বৃত্তের উপর আরেকটা বিন্দু ধরো এটা দেওয়া, এটা হচ্ছে বি বিন্দু, এবং বৃত্তের উপরে আরেকটা বিন্দু দেওয়া, সেটা হচ্ছে সি বিন্দু। তো যখন এরকম 3টা বিন্দু দেওয়া থাকবে কোনো একটা বৃত্তের উপর, আমরা একটু আগে যে মেথড ইউজ করেছিলাম এ আর খলিফা মেথড, ওটা বাদ দিয়ে আমরা আরেকটা মেথড ইউজ করতে পারি। সেটা কিরকম, ধরো তোমার এক্স মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের x2, y2, এবং সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের x3, y3। তো যখন আমরা একটা বৃত্তের ইকুয়েশন বের করব, অবশ্যই ওই বৃত্তের ইকুয়েশনের মধ্যে আমি যদি এ বি সি বিন্দুর স্থানাঙ্কগুলো বসাই, তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়ে যাবে। তাই আমি যদি ধরে নিই যে আমাদের বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে x² প্লাস হচ্ছে y² প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেটা হচ্ছে বৃত্তের সাধারণ বা জেনারেল ইকুয়েশন ছিল। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে 3টা বিন্দু, আর আমরা এই ইকুয়েশনটার মান বের করব। তো দেখো তো আমাদের আসলে কার কার মান বের করতে হবে। আমাদের সিম্পলি কোনো একটা বৃত্তের ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াইয়ের মানটা বের করার দরকার নাই, কেননা ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই থাকবেই। আমাদের বের করতে হবে জি এর মান, এফ এর মান এবং সি এর মান। তো এই 3টা জিনিসের মান যদি বের করতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি। যেহেতু বৃত্তের উপরে এ বি সি 3টা বিন্দু বসে আছে, তার মানে এই 3টা বিন্দু দিয়ে অবশ্যই আমাদের বৃত্তটা সিদ্ধ হবে বা স্যাটিসফাই হবে। দ্যাট মিনস আমি যদি এই বিন্দুর স্থানাঙ্কটা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে বসাই বৃত্তের ইকুয়েশনে, তাহলে লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই সেম থাকবে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যখন আমাদের বৃত্তটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এই বিন্দুগামী, তখন এই বিন্দু দ্বারা আমাদের বৃত্তটা সিদ্ধ হবে। কিভাবে সিদ্ধ করাবো, আমরা সিম্পলি এই বিন্দুটার ভুজ এবং কোটি, দ্যাট মিনস x1 এবং y1কে বৃত্তের এই ইকুয়েশনে বসিয়ে দিব, 1 নং ইকুয়েশনে। কেননা আমি ধরে নিয়েছিলাম আমাদের বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এটা, যেটা বৃত্তের সাধারণ ইকুয়েশন ছিল। তাহলে আমাদের কি আসবে এখানে, আমাদের x এর জায়গায় আসবে হচ্ছে x1 হোল স্কোয়ার, y এর জায়গায় আসবে হচ্ছে y1 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে 2 ইন্টু জি ইন্টু x1 প্লাস হচ্ছে 2 ইন্টু এফ ইন্টু y1 প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাই না? এরকম একটা ছোট্ট সমীকরণ পাবো, যেখানে স্টিল আমরা জি এবং অ্যাপ এবং সি এর মানটা জানি না। তারপর তোমরা কী করবে, তোমরা ম্যাথ করার সময় বি বিন্দু দিয়েও বৃত্তটাকে স্যাটিসফাই করাবে বা সিদ্ধ করাবে। দ্যাট মিনস যখন বৃত্তটা বি বিন্দু দিয়ে যাবে, তার মানে বৃত্তের এই ইকুয়েশনটা এখন আবার চেঞ্জ হয়ে যাবে। এক্স এর জায়গায় বসবে হচ্ছে x2, তারপর ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে y2, 2 ইন্টু জি ইন্টু x2, 2 ইন্টু এফ ইন্টু y2 প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে বি বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এবং ফাইনালি যেটা করবে সেটা হচ্ছে সি বিন্দু দিয়ে বৃত্তটাকে আবার স্যাটিসফাই করাবে। কারণ আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে 3টা জিনিস বের করা, জি, অ্যাপ এবং সি। তো সেটা বের করতে হলে আমরা এখানে 3টে ইকুয়েশন বানাচ্ছি এ বি সি পয়েন্ট দিয়ে। তাহলে সি বিন্দু দিয়ে যখন যাবে, তাহলে বৃত্তটা তখন হয়ে যাবে x3 হোল স্কোয়ার প্লাস y3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু জি ইন্টু x3 প্লাস 2 ইন্টু এফ ইন্টু y3 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো আমরা এখানে টোটাল কয়টা ইকুয়েশন পেলাম, 3টে ইকুয়েশন পেলাম। এবং এই 3টে ইকুয়েশনকে আমি যদি কোনোভাবে সলভ করতে পারি, তাহলে কিন্তু আমরা 3টা চলকের মান পেয়ে যাব। তো এই 3টা, আচ্ছা চলক না, 3টা ধ্রুবকের মান পাবো, কেননা জি, এফ, সি এগুলোর মান যেহেতু ফিক্সড, তার মানে এরা হচ্ছে ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে তোমাদের কোশ্চেনে যদি এরকম 3টা বিন্দু আসে বৃত্তের উপর দিয়ে যারা বসে আছে, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে বৃত্তের ইকুয়েশন ধরবে এটা, এবং তারপর ওই বিন্দুগুলো দিয়ে এই ইকুয়েশনটাকে পরপর 3বার এরকম স্যাটিসফাই করাবে বা সিদ্ধ করাবে। তারপর এই 3টা ইকুয়েশনকে তুমি সলভ করবে ক্যালকুলেটরের মাধ্যমে, অথবা তুমি যদি মানে হাতে হাতে হিসাব করে করতে পারো তাও ভালো। তো 3টা ইকুয়েশন তুমি যখন সলভ করবে, তখন এই 3টে ইকুয়েশনের জন্য তুমি 3টা আলাদা চলকের মান পাবে, মানে ধ্রুবকের মান পাবে। একটা হচ্ছে জি এর মান পাবে, একটা হচ্ছে অ্যাপের মান পাবে, এবং আরেকটা হচ্ছে সি এর মান পাবে। এবং ফাইনালি এদের যে মানগুলো পেলে, এই মানগুলোকে তুমি বসিয়ে দেবে 1 নং ইকুয়েশনে। কারণ আমাদের বলেছে কি, আমাদের বলেছে যে বৃত্তের সমীকরণটা বের করতে। তাহলে আমরা জি, অ্যাপ, সি এদের মান বের করে যখন 1 নং ইকুয়েশনে বসাবো, তখন আমরা 100% ওয়েতে বৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাব। তার মানে ওই বৃত্তটাই হচ্ছে কি আমাদের এ বি সি বিন্দু দিয়ে গমন করেছে। তাহলে সবসময় মনে রাখবে, যদি 3টা বিন্দু দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে আমরা 2টা প্রসেস ইউজ করতে পারি। একটা হচ্ছে আমরা এ আর খলিফার মেথড ইউজ করতে পারি, আর আরেকটা হচ্ছে আমরা এরকম বৃত্তের মধ্যে বিন্দুটাকে দিয়ে স্যাটিসফাই করিয়ে এই মেথডটাও ইউজ করতে পারি।